সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। নতুন বছরে নতুনভাবে শুরু করতে যাচ্ছি অনলাইন ক্লাস। আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিমল কুমার দাস আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফিনান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা ক্লাসে প্রবেশ করি। সকলকে অনলাইন ক্লাস পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই ওয়েলকাম, স্বাগতম। তোমরা বই খাতা কলম নিয়ে ক্লাসে উপস্থিত হও। তাহলে প্রবেশ করি এখন আমরা আমাদের আজকের ক্লাসে। পরিচিতি। আজকে ক্লাসটি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, বিষয় ফিনান্স ও ব্যাংকিং, অধ্যায় প্রথম। আমি পরিমল দাস, সিনিয়র শিক্ষক, পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় মাগুরা। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। ক্লাসের বাইরে যদি কোনো বিষয় সম্পর্কে, সাবজেক্টের বা আজকে ক্লাস বা যে কোনো ক্লাসের ব্যাপারে যে কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করে তোমাদের সমস্যার সমাধান মেটাতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের একটি অ্যাসেম্বলির ছবি নিয়ে এসেছি। নিশ্চয় মনে পড়ছে তোমরা কিভাবে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতে। এখন নিচের ছবিগুলো ভালো করে দেখো এবং আজকে পাঠের প্রবেশ করার চেষ্টা করো। এখানে দেখো একটি কারখানার ছবি নিয়ে আসা হয়েছে। এখানে দেখো মুদ্রা বা অর্থের একটি ছবি নিয়ে আসা হয়েছে। তাহলে স্বভাবতই বুঝতে পারছো যে অর্থ কেন নিয়ে আসা হয়, অর্থ কি কাজে লাগে, ব্যবসায়ের অর্থের প্রভাবটা কি, এ সম্পর্কে তোমরা জানতে পারবে। তাহলে এই চিত্রগুলো থেকে কি বলতে পারবে যে তোমরা আজকে পাঠের বিষয় কি হতে পারে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, ঠিকই বলেছ যে আজকে আরো একটি পাঠের বিষয়টা ক্লিয়ার করার জন্য আরো একটি ছবি নিয়ে এসেছি। এখানে দেখো অনেকগুলো অর্থ নিয়ে আসা হয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠান শুরুর জন্য এরূপ অর্থের প্রয়োজন হয়। তাহলে বুঝতে পারছো যে আজকে পাঠের বিষয় কি হতে পারে? কেউ বলতে পারবে যে আজকে পাঠের বিষয় কি হবে? ঠিকই বলেছ যে আজকে পাঠের বিষয় হলো অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন। অর্থ ছবিতে দেখতে পাইলে যে এখানে প্রতিষ্ঠানে অর্থ নিয়ে আসা হচ্ছে। তাহলে এই অর্থ নিয়ে আসাই হলো অর্থায়ন এবং ব্যবসা অর্থায়ন। বিভিন্ন প্রতিষ্ঠান চালাতে গেলে অর্থের আগমনের দরকার হয়, কারণ অর্থ ছাড়া কোনো প্রতিষ্ঠান কিন্তু সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠের শিখন ফলটা জেনে নেই। অর্থাৎ আজকের পাঠ শেষে তোমরা কি কি বিষয় জানতে পারবে? আজকে পাঠ শেষে তোমরা জানতে পারবে অর্থায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ অর্থায়ন কি বা কাকে বলে সে সম্পর্কে তোমরা জানতে পারবে। তারপরে জানতে পারবে অর্থায়নের শ্রেণী বিভাগ। অর্থাৎ অর্থায়নকে
কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, কেন করা হয়েছে এ সম্পর্কে বিস্তারিত তোমরা আজকের এই পাঠ শেষে জানতে পারবে। পাঠ উপস্থাপনায় দেখো এখানে নিয়ে এসেছি একটি মুদ্রার ছবি। তাহলে বুঝতে পারছো এই মুদ্রা যখন প্রতিষ্ঠানে বা অর্থ যখন প্রতিষ্ঠানে নিয়ে আসা হয় তখনই তাকে আমরা অর্থায়ন বলি। এখন দেখো অর্থায়ন সম্পর্কে কি বলা হয়েছে। অর্থায়ন, অর্থ যোগ আনায়ন, অর্থায়ন। তার মানে অর্থায়নকে ভাঙলে আমরা দুটো শব্দ পাই, অর্থ এবং আনায়ন। অর্থ কি তোমরা আগেই জেনেছো যে অর্থ হলো বিনিময়ের একটি মাধ্যম যা সবাই গ্রহণ করতে সম্মত আছে। অর্থাৎ অর্থ এমন একটি উপাদান যা সবার কাছে গ্রহণীয় এবং কেউ এটি গ্রহণ করবে না এ কথা বলতে পারে না। তাহলে অর্থ প্লাস আনায়ন, অর্থাৎ প্রতিষ্ঠান চালাতে গেলে যে কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে তোমরা যেহেতু ব্যবসা শিক্ষার স্টুডেন্ট, তাহলে ব্যবসা চালাতে গেলে সেক্ষেত্রে যে অর্থের প্রয়োজন হয়, তাহলে সেই অর্থ আনায়ন অর্থাৎ নিয়ে আসা। তাহলে অর্থ এবং আনায়ন এই দুটো শব্দের মিলন হলো অর্থায়ন। অর্থাৎ তহবিল সংগ্রহ ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে। তহবিল বলতে অর্থের সমষ্টিকে বোঝায়। তহবিল সংগ্রহ অর্থাৎ অর্থ কিভাবে সংগ্রহ করা যাবে এবং তা কিভাবে ব্যবহার করা যাবে সে সম্পর্কে এই অর্থায়নে আলোচনা করা হয়। অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, অর্থাৎ অর্থ নিয়ে আসলেই শুধু হবে না, অর্থটাকে কিভাবে ইউটিলাইজ করলে প্রতিষ্ঠানের সর্বাধিক উন্নতি করা সম্ভব হবে তার মাধ্যমে এই ব্যবসায়ের উন্নয়ন সম্ভব হবে। এখানে কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কিভাবে বিনিয়োগ করলে কারবারে সর্বোচ্চ মুনাফা অর্জিত হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়ন করে। দেখো এখানে কয়েকটা বিষয় চলে এসছে যে কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল, কোন উৎস। তাহলে আগে তোমাকে উৎসটা জানতে হবে যে তোমার প্রতিষ্ঠানের জন্য যে অর্থের প্রয়োজন সে অর্থটা তুমি কোথা থেকে আনতে চাচ্ছ। বিভিন্ন মাধ্যম হতে পারে নিজস্ব তহবিল, হতে পারে বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিয়ে, হতে পারে ব্যাংক থেকে ঋণ, হতে পারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে। তাহলে এরকম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তহবিল সংগ্রহ করা যায়। কিভাবে বিনিয়োগ করলে এবং এই যে অর্থটা নিয়ে আসলে সেই অর্থটা কিভাবে বিনিয়োগ করলে তোমার প্রতিষ্ঠানে সর্বাধিক বা সর্বোচ্চ মুনাফা অর্জিত হবে সে সম্পর্কে কিন্তু পূর্ব পরিকল্পনা এই অর্থায়নে করা হয়। অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়ন করা। অর্থায়ন এই যে পরিকল্পনা করলো যে এইখান থেকে বা মনে করো ঋণ নিলাম, ঋণ নিলে সেক্ষেত্রে ঋণটাকে কিভাবে আমি ব্যবসায় প্রয়োগ করব, প্রয়োগ করলে সর্বাধিক সুবিধা আমি পেতে পারি, সেটি আমাকে বিবেচনা করে আমাকে পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য যা যা করার দরকার অর্থ ব্যবস্থাপক তা করে থাকে। তাহলে বুঝতে পারছো যে অর্থায়নটাকে, অর্থায়ন হলো একটা প্রতিষ্ঠান চালাতে গেলে যে অর্থ নিয়ে আসা এবং সেই অর্থটাকে কিভাবে ব্যবহার করলে সর্বোচ্চ সুবিধা পাওয়া সম্ভব তা নিয়ে আলোচনায় এই অর্থায়ন। সুপ্রিয় শিক্ষার্থী, এখন অর্থায়ন সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। ধন্যবাদ প্রশ্ন না থাকার জন্য। এখন দেখব অর্থায়নের শ্রেণী বিভাগ। প্রত্যেকটা প্রতিষ্ঠানই এক একটি অর্থায়ন প্রক্রিয়ার সাথে জড়িত।
যে কোনো প্রতিষ্ঠান, সেটা ব্যবসা প্রতিষ্ঠান হোক আর অব্যবসা প্রতিষ্ঠানই হোক, দেখো কোনো প্রতিষ্ঠান অর্থ ছাড়া কিন্তু চলে না। এই মনে করো তোমাদের বিদ্যালয়ে কি অর্থ না হলে চালানো সম্ভব? এই যে তোমাদের চেয়ার টেবিল বেঞ্চ খাট পলঙ্ক প্রতিদিন যে ব্যয়গুলো হয়, এই ব্যয়গুলো নির্বাহ করার জন্য কিন্তু অর্থের প্রয়োজন হয়। কিন্তু বিদ্যালয় কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান নয়। কারণ বিদ্যালয়ের মুখ্য উদ্দেশ্য মুনাফা উপার্জন নয়। কিন্তু মনে করো তোমার বাবার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাহলে সেখানে কিভাবে অর্থ নিয়ে আসে, সেটা যিনি প্রধান আছেন ওই ব্যবসা প্রতিষ্ঠানে তিনি জানেন কিভাবে ব্যবসায় অর্থ নিয়ে আসা হয়েছে। আর তুমিও জানো যে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে সেখানে অর্থ ছাড়া সম্ভব নয়। ঠিক তেমনিভাবে সরকারি বেসরকারি ব্যক্তিগত যে কোনো প্রতিষ্ঠানই থাকুক না কেন, সেখানে যে কোনো লেনদেন করতে গেলে কিন্তু অর্থের প্রয়োজন হয়। অর্থ ছাড়া যে কোনো প্রতিষ্ঠান চালানো কিন্তু কঠিন ব্যাপার। এজন্য বলা হচ্ছে যে প্রত্যেকটি প্রতিষ্ঠান এক একটি অর্থায়ন প্রক্রিয়ার সাথে জড়িত, তবে এক একটা প্রতিষ্ঠানে অর্থায়নের প্রক্রিয়া এক এক ধরনের। সব প্রতিষ্ঠানে অর্থায়ন প্রক্রিয়া কিন্তু একই রূপ নয়। সেগুলোর কারণে অর্থায়নের শ্রেণীবিভাগ করা হয়েছে। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থায়ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হলো, অর্থাৎ এক একটা প্রতিষ্ঠানে অর্থায়ন এক একটা রূপে সম্পাদিত হয়। পারিবারিক অর্থায়ন, তোমরা প্রত্যেকেই এক একটি পরিবার থেকে এসেছো, তাহলে পরিবারে প্রতিনিয়ত যে ব্যয়গুলো হয় সেইগুলো নির্বাহের জন্য অর্থের প্রয়োজন। সে অর্থ কোথা থেকে আসে? তোমার পরিবারের যারা অভিভাবক বা সিনিয়র পার্সন আছে তারা দেখবা যে পরিবারটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অর্থের যে প্রয়োজন সেই অর্থটাকে সৎ উপায়ে পরিশ্রমের মাধ্যমে সেই অর্থ উপার্জন করে। আবার এই উপার্জিত অর্থ কিভাবে পরিবারে ব্যয় হচ্ছে সে সম্পর্কে ম্যাপ বা বাজেট কিন্তু পরিবারের কর্তা পূর্বে নির্ধারণ করে থাকে যে আমি এই পরিমাণ অর্থ উপার্জন করছি, এই উপার্জিত অর্থের কতটুকু আমি কোন খাতে ব্যয় করব, সে যিনি উপার্জন করছেন তিনি নির্ধারণ করে রাখেন। তাহলে দেখো পরিবারে তোমাদের প্রতিদিনের ব্যয় নির্বাহের জন্য অর্থায়নের দরকার আছে। এরপর আছে সরকারি অর্থায়ন। সরকার মানে জনগণ, অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত ব্যক্তি হলো সরকার। তার মানে সরকারও যা জনগণও তাই। এখন সরকার হলো জনগণের প্রতিনিধি। এই সরকার রাষ্ট্র পরিচালনার জন্য যে অর্থটা ব্যয় করে নিশ্চয়ই তার নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করে না। তোমরা জেনে রাখবে যে সরকার এই যে দেশ পরিচালনা করছে, মনে করছো রাস্তাঘাট, স্কুল কলেজ হসপিটাল এরকম বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করতে প্রচুর অর্থের প্রয়োজন। বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রভৃতি খাতে সরকারের অনেক ব্যয় হয়। ব্যয়টা কি সরকার নিজস্ব তহবিল থেকে নিয়ে আসে? না। এক্ষেত্রেও কি হয়? সরকার বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে। সেটা হতে পারে ইনকাম ট্যাক্স, ভ্যাট, এরকম বিভিন্ন রাজস্ব খাত, বিভিন্ন খাতে সরকার অর্থ উপার্জন করে। সেই অর্থটাকে কোন কোন খাতে কি পরিমাণে ব্যয় করতে হবে সেটা সরকার নির্ধারণ করে থাকে। এরপরে আছে আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়ন এখানে বিভিন্ন দেশের ভিতর অর্থের আদান প্রদান, অর্থাৎ আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থায়নের প্রয়োজন হয়। তারপরে আছে
অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। তোমাদের প্রথমেই বলছিলাম এই যে পারিবারিক অর্থায়ন, এটাও কিন্তু একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। তাছাড়া আরো অন্যান্য অব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, যেমন বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান বা বিভিন্ন ক্লাব বা সংস্থা, যেগুলোর মুখ্য উদ্দেশ্য মুনাফা উপার্জন নয়, সমাজসেবা, এরূপ অনেক প্রতিষ্ঠান আছে। সেখানে সে ধরনের প্রতিষ্ঠান চালানোর জন্য অর্থায়নের দরকার হয়। এরপরে আছে ব্যবসা অর্থায়ন, যেটা তোমাদের এই পাঠের মূল বিবেচ্য বিষয়। এ সম্পর্কে আমরা পরে জানবো। অর্থাৎ ব্যবসা করতে গেলে তোমরা পূর্বেই দেখেছো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে তোমাকে অর্থায়ন করার দরকার হবে, কারণ অর্থ ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়। তারপরে আছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এগুলো অর্থাৎ ব্যাংক ছাড়া অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, যেমন বিভিন্ন এনজিও আছে, তা এগুলো অর্থ কিভাবে আসে, কিভাবে সেই অর্থটাকে বিনিয়োগ করে অর্থ উপার্জন করে, সেই সম্পর্কে আমরা জানতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, এই অর্থায়নের এই যে বিভিন্ন দিকগুলো উপস্থাপন করলাম, এখন এই দিকগুলো সম্পর্কে এখন বিস্তারিত জানব। প্রথমে নিয়ে আসি পারিবারিক অর্থায়ন। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি নিয়ে এসেছি। প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কি এখানে চারজন মহিলা কিছু কেনাকাটা করেছে। তোমরা কি বলতে পারবে এই যে জিনিসগুলো কিনেছে, এগুলো কি বিক্রির জন্য কিনেছে না ব্যবহারের জন্য কিনেছে? হ্যাঁ, এগুলো ব্যবহারের জন্য কিনেছে। আবার এই যে পরিবারের জন্য একটা ফ্রিজ কেনা হলো, এটিও বুঝতে পারছো যে ফ্রিজ পরিবারে লাগে। তাহলে এখানে যদি প্রশ্ন করি, প্রথম ছবিতে যা যা ক্রয় করেছে, অর্থাৎ প্রত্যেকের হাতে দেখো শপিং ব্যাগ আছে। প্রথম ছবিতে যা যা ক্রয় করেছে এবং দ্বিতীয় ছবিতে যা ক্রয় করছে, প্রত্যেকটা ক্রয়ের উদ্দেশ্য সুবিধা ভোগ করা হলেও এই দুটো ক্রয়ের ভিতর কি কোনো পার্থক্য আছে? তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, দুটোর ভিতর কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা কি? এই প্রথম ছবিতে যা যা ক্রয় করা হয়েছে কিন্তু প্রতিনিয়তই কিনা হয়। নিশ্চয় শপিং ব্যাগে কোনো জামা কাপড় বা পোশাক বা এই ধরনের কোনো কিছু আছে যা প্রতিনিয়ত লাগে, এবং এগুলো মূল্য তুলনামূলকভাবে এটির তুলনায় কম। আর এই ধরনের জিনিসপত্র প্রায়ই কেনা হয়। আবার দ্বিতীয় ছবি, এই যে ফ্রিজ বা এই ধরনের সম্পত্তি একটা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত কিন্তু কেনা হয় না। একটা ক্রয় করলে সেটি দীর্ঘদিন সুবিধা দিয়ে থাকে। তাহলে এখন যদি প্রশ্ন করি, এই দুটো জিনিস কিনতে গেলে কি এই দুটো জিনিস ক্রয়ের জন্য যে অর্থের প্রয়োজন হয়, সেই অর্থের মূল উৎস কি দুটোই একই হতে পারে? তা কিন্তু হতে পারে না। কারণ হচ্ছে এগুলো প্রতিদিনের যে ইনকাম, অর্থাৎ মাসিক যে ইনকাম হয় তার উপর দিয়েই এই খরচগুলো মেটানো সম্ভব হয়। কিন্তু এই আয়ের উদ্বৃত্ত কিছু অংশ রেখে দেওয়া হয়, অথবা সেই টাকা জমিয়ে এটা কেনা যায়, অথবা কোথাও থেকে ধার নিয়ে বা ঋণ নিয়েও এ ধরনের সম্পদ ক্রয় করা যায়। তাহলে বুঝতে পারছো যে পরিবারে কিছু জিনিস আছে যা প্রতিনিয়ত আয় দিয়ে
মেটানো সম্ভব, কিন্তু কিছু জিনিস আছে যা প্রতিদিনের আয় দিয়ে মেটানো সম্ভব নয়। মনে করো আমি বেতন পাই 25,000 টাকা, একটা ফ্রিজের দাম মনে করো 40,000 টাকা, তাহলে 25,000 টাকা দিয়ে কোনো মাসে কি আমি এরকম একটা ফ্রিজ ক্রয় করতে পারবো? নিশ্চয় না। তাহলে কি করতে হবে? এ ধরনের সম্পদ ক্রয়ের জন্য সঞ্চয়ের ব্যবস্থা করতে হবে, অথবা কোনো প্রতিষ্ঠান থেকে ধার নিতে হবে বা ঋণ নিতে হবে। ঋণকৃত অর্থ দিয়ে এরূপ সম্পদ ক্রয় করা সম্ভব। তাহলে দেখো, উভয় ক্ষেত্রে অর্থায়নের প্রক্রিয়াও কিন্তু ভিন্ন। তাহলে স্বভাবতই বুঝতে পারছো যে পারিবারিক অর্থায়নটা কি, এবং এ সম্পর্কে আরো দেখো বলা হয়েছে পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করে। কি বলছে? পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে পরিবারের আয়ের উৎস, অর্থাৎ একটা পরিবারে বিভিন্ন ধরনের আয় হতে পারে। যেমন যদি সে চাকরিজীবী হয়, তাহলে চাকরি থেকে সে যে বেতন পায় সেটি তার পরিবারের আয়। এছাড়া দেখা গেল পরিবারে যদি কিছু জমাজমি থাকে, সেখান থেকে আয় হতে পারে। আবার কোনো কিছু যদি পালন করে, যেমন বিভিন্ন খামার তৈরি করলো, বিভিন্ন সবজি বাগান করলো, এরূপ বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জন করতে পারে। তাহলে আয়ের এই বিভিন্ন উৎস ও পরিমাণ, অর্থাৎ তার মাসিক বা বার্ষিক আয়ের পরিমাণ কত হবে সেটি নির্ধারণ করে। সেই আয় কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয়। অর্থাৎ মনে করো একটু আগে যে উদাহরণটা দিলাম, যে আমার যদি মাসিক আয় 25,000 টাকা হয়, তাহলে এই 25,000 টাকা দিয়ে আমার আয়ের কতটুকু আমি আমার ভরণ পোষণের জন্য রাখবো, কতটুকু চিকিৎসা বাবদ রাখবো, কতটুকু আহ বিনোদনের জন্য রাখবো বা ঘোরাফেরার জন্য রাখবো, কতটুকু মেহমানদারির জন্য রাখবো, এরকম বিভিন্ন ভাগ করে কিন্তু অর্থটাকে বন্টন করা হয়। এবার সব খরচ মেটানোর পরে চেষ্টা করতে হবে কিছু অর্থ সঞ্চয় করে রাখার জন্য, যেটি ভবিষ্যতে যে কোনো বড় বড় ধরনের খরচ মেটানো যায়। তাহলে এই সার্বিক বিষয়টা নিয়ে কিন্তু পারিবারিক অর্থায়নে আলোচনা করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন বুঝতে পারছো যে পারিবারিক অর্থায়ন কি, এটি কেন আমাদের জানার দরকার? জানার দরকার আছে কি? হ্যাঁ, নিশ্চয় আছে। তা না হলে তুমি আয় বুঝে ব্যয় না করলে প্রতি মাসে তুমি ঋণ বা ধার করে তোমার সংসার চালাতে হবে। কারণ আমার আয় 25,000 টাকা, আমি ব্যয় করে বসলাম 30,000 টাকা, তাহলে এইখানে যে 5,000 টাকা ঘাটতি, 5,000 টাকা হয় অবৈধ পথে আসবে, না হলে অন্যের কাছ থেকে ধার করতে হবে, না হলে ঋণ নিতে হবে। তাহলে এভাবে যদি চলতে থাকে, তাহলে ঋণের মাত্রাটা দিন দিন বাড়তে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পারছো পারিবারিক অর্থায়ন কি। যেহেতু এটি তোমাদের পরিবারের সাথে সংশ্লিষ্ট, সেহেতু এটি না বোঝার মতো কোনো কিছু নয়। এখন দেখো, আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতুর একটি ছবি নিয়ে এসেছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, বলতে পারো পদ্মা সেতুটা কি জনগণ তৈরি করেছে, ব্যক্তিগতভাবে তৈরি করেছে কেউ, না বিদেশিরা কেউ তৈরি করে দিয়ে গিয়েছে, না সরকার তৈরি করেছে? হ্যাঁ, নিশ্চয় এটি আমাদের সরকার তৈরি করেছে। তাহলে সরকার এরূপ বৃহৎ কাজে অর্থ ব্যয় করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উপার্জন করে বিভিন্ন মাধ্যমে। তারপরে এরকম এরূপ বিভিন্ন প্রতিষ্ঠান আছে। এটা যেমন একটা সেতু, ঠিক তেমনি রাস্তাঘাট প্রস্তুত, স্কুল কলেজ হসপিটাল, এরূপ
বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, এইসব প্রতিষ্ঠানগুলো যাদের মুখ্য উদ্দেশ্য মুনাফা উপার্জন নয়, এইরূপ প্রতিষ্ঠান তৈরি করতেও সরকারের কিন্তু অনেক অর্থের প্রয়োজন। তাছাড়া অন্যান্য কিছু শিল্প কলকারখানাও আছে যা সরকারের আন্ডারে আছে। এরূপ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ কিভাবে আসবে, কিভাবে সেটি ব্যবহার হবে, ব্যবহার হলে জনগণ সর্বোচ্চ সুবিধা ভোগ করবে, সেই চেষ্টাই কিন্তু সরকার করে থাকে। এখানে দেখো একটি বিদ্যালয়ের চিত্র, নিশ্চয় চিনতে পারছো এটি আমাদেরই বিদ্যালয়। ঠিক তেমনি ভাবে এরূপ স্কুল কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের জন্য সরকার বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জন করে এখানে সেই অর্থটা বিনিয়োগ করে। সরকারের এই যে বিনিয়োগটা, এর মুখ্য উদ্দেশ্য কিন্তু মুনাফা উপার্জন নয়, জনকল্যাণ। তোমার অনেক সময় প্রশ্ন থাকে যে সরকারি অর্থায়নের মুখ্য উদ্দেশ্য কি? এরূপ প্রশ্ন কিন্তু কতে অথবা বহু নির্বাচনী প্রশ্নে থেকে থাকে। তাহলে সরকারের আয়ের উৎসগুলো কি কি কেউ বলতে পারবে? যে সরকার এই যে বিভিন্ন খাতে এত অর্থ ব্যয় করে, এই ব্যয়কৃত অর্থটা সরকার কোথা থেকে পায়? সরকার এই অর্থটা বিভিন্ন উৎস থেকে আয় করে থাকে, যেমন আয়কর, মূল্য সংযোজন কর বা ভ্যাট বলে যাকে, গিফট ট্যাক্স, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, ডাক টিকিট, এগুলো বিভিন্ন জিনিস বিক্রি করে সরকার প্রতিনিয়ত এখান থেকে কিন্তু একটা মোটা ধরনের অর্থ উপার্জন করে। এছাড়া আয়কর আছে, এরূপ বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জন করে। সেই উপার্জিত অর্থে একটা বাজেট তৈরি করে, যে বাজেটে উল্লেখ করা হয় যে এই উপার্জিত অর্থের কোন অংশটুকু কোন খাতে ব্যয় করলে দেশে সর্বাধিক সুবিধা অর্জন হবে। তাছাড়া সরকার অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থের প্রয়োজন, বেশি অর্থের দরকার হলে অর্থ ধার করে থাকে। বিশ্ব ব্যাংক থেকে নিতে পারে, তারপরে বাংলাদেশ ব্যাংক থেকে নিতে পারে। এরকম বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সরকারের প্রয়োজনীয় খরচ মেটানোর জন্য অনেক সময় অর্থ ধার নিয়ে থাকে, যেটি পরবর্তীতে সরকারকে কিন্তু পরিশোধ করতে হয়। তাহলে বুঝতে পারছো যে সরকারি অর্থায়ন কি। আর এর উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো। দেখো, ব্যাখ্যাকারে আমরা বলতে পারি সরকারি অর্থায়ন, প্রতিটি সরকারের একটি অর্থ ব্যবস্থাপনা আছে। আগেই বলেছি যে কোনো প্রতিষ্ঠান চালাতে গেলে অর্থের প্রয়োজন আছে, অর্থ ছাড়া এটি সম্ভব নয়। একটি সরকারের প্রেক্ষাপটে তার বার্ষিক ব্যয় কোন কোন খাতে কি পরিমাণে হবে এবং সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে তা নিয়ে আলোচনা করা হয়। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হল সমাজ কল্যাণ বা জনকল্যাণ, এটি আগেই বলেছিলাম। তাহলে দেখো, এতক্ষণ ধরে যা যা আলোচনা করেছি, এই অল্প কথার ভিতর কিন্তু সবই চলে আসছে। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে সরকারি অর্থায়ন সম্পর্কে, তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন না থাকার জন্য ধন্যবাদ। আমরা তাহলে পরের স্লাইডে চলে যাব। এখন এখানে দেখো, ছবিটি প্রত্যেকেই চেনো এবং অধিকাংশ মানুষেরই এটি একটি পছন্দের খাবার। কি এটা? হ্যাঁ, ইলিশ মাছ। পছন্দ করে না এক অ্যালার্জি রোগী ছাড়া, পছন্দ করে না এমন লোকের সংখ্যা কিন্তু খুবই বিরল, বিশেষ করে আমাদের দেশে। যাই হোক,
এই ইলিশ মাছ কিন্তু বিদেশে রপ্তানি করে, বা এরকম অনেক মাছ আছে যেগুলো বিদেশি রপ্তানি করা হয়, যেমন চিংড়ি মাছ আছে, তারপরে বিভিন্ন অন্যান্য দ্রব্য আছে, মাছের অন্যান্য দ্রব্য আছে যা বিদেশে রপ্তানি করে সরকার কিন্তু বেশ অর্থ উপার্জন করে। এরপরে আরো একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে রং বেরঙের অনেক ফলের সমাহার হয়েছে। এই ফলগুলো কিন্তু অধিকাংশ বিদেশ থেকে আমদানি করা হয়, তবে এখন কিন্তু আমাদের দেশে অনেক ফল উৎপন্ন হচ্ছে, বিদেশে অনেক ফল উৎপন্ন হচ্ছে, যেমন স্ট্রবেরি বলো, ক্যাপসিকাম বলো, মাল্টা বলো, এগুলো কিন্তু একসময় আমাদের দেশে মোটেই জন্মাতো না। এখন কিন্তু আমাদের দেশে বেশ এগুলো জন্মাচ্ছে, তারপরে এগুলো বিদেশ থেকে আমদানি করা হয়। শুধু এই না, এরও অনেক জিনিস আছে যা বিদেশ থেকে আমদানি করা হয়, যেমন বিভিন্ন কলকারখানার পার্টস পাতি, মেশিন সরঞ্জাম, এরূপ বিভিন্ন জিনিস আছে, ওষুধপত্র, এরকম অনেক আছে যা বিদেশ থেকে আমদানি করা হয়। তাহলে এখন দেখব আন্তর্জাতিক অর্থায়ন কি। এই পূর্বের দুটো ছবি থেকে আমরা কি দেখলাম? একটা ছবিতে কিছু পণ্য নিয়ে আসা হয়েছে যেটি রপ্তানি করা হয়, আবার পরের ছবিতে দেখেছি যে সেখানে একটি ছবি আছে যে ছবির মাধ্যমে অনেক কিছু আমদানি করা হয়। তা আন্তর্জাতিক অর্থায়নে বলা হচ্ছে আমদানি ও রপ্তানি খাতসমূহ এবং প্রবাসীদের পাঠানো অর্থ নিয়ে আলোচনা করে এবং এই সংক্রান্ত ঘাটতি কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। এখন দেখো, যা যা বললাম তাই তাই এখানে আছে। আমদানি ও রপ্তানি খাত সমূহ এবং প্রবাসীদের পাঠানো অর্থ। আমদানি রপ্তানি খাতে কিন্তু আমদানি করলে কিন্তু আমাদের দেশ থেকে অর্থ চলে যায়, কিন্তু রপ্তানি করলে বিদেশি অর্থ আসে। ঠিক একইভাবে বিদেশে যারা বসবাস করছে তাদের পাঠানো বিভিন্ন অর্থ কিন্তু আমাদের দেশে অর্থনৈতিক চাকাকে অনেক সম্প্রসারিত করেছে। তা বলা হচ্ছে আমদানি রপ্তানি খাত সমূহ এবং প্রবাসীদের পাঠানো অর্থ নিয়ে আলোচনা করে এবং এই সংক্রান্ত ঘাটতি কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা করে। অর্থাৎ এই আমদানি ও রপ্তানির ভিতর যে ঘাটতি, এই ঘাটতি যতটা কমিয়ে এনে রপ্তানি নির্ভরশীল দেশ হবে, ততই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তোমরা জেনে খুশি হবা যে আমরা এখন উন্নয়নশীল দেশের তালিকায় আছি। এখন আমাদের টার্গেট হবে এটা ধরে রাখা এবং এই উন্নয়নশীল দেশ থেকে কিভাবে উন্নত দেশে দিকে এগিয়ে যাওয়া যায় সেই চেষ্টা কিন্তু সরকার করছে, সাথে আমাদেরকেও সেই চেষ্টা করতে হবে। আর এর জন্য কি করতে হবে? আমাদের প্রত্যেকে অধিক হারে উপার্জন করতে হবে। তাহলে আন্তর্জাতিক অর্থায়ন কি, তাহলে সেটাও তোমরা বুঝলে। প্রিয় শিক্ষার্থী, এখন এ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম তার উপর ভিত্তি করে একটি শ্রেণীর কাজ নিয়ে এসেছি, তোমরা কাজটি করো। ছোট্ট একটি কাজ দিয়েছি যে বাণিজ্য ঘাটতি কাকে বলে। উত্তরটা লেখো তো, 3 মিনিট সময়। হ্যাঁ, নিশ্চয় হয়ে গেছে। এখন দেখো তোমরা কি লিখলে, আমিও এ সম্পর্কে লিখে রেখেছি, সেটির সাথে তোমরা মিলিয়ে নাও। দেখো, রপ্তানি আমদানি অপেক্ষা কম হলে তাকে বাণিজ্য ঘাটতি বলে। তাই বাণিজ্য ঘাটতি রপ্তানি ও আমদানির পার্থক্যের উপর নির্ভর করে।
এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে থাকতে পারে। তাহলে এ সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে রপ্তানি ও আমদানি অপেক্ষা কম হলে তাকে কিন্তু বাণিজ্য ঘাটতি বলে। আবার উল্টোভাবে বলা যায়, আমদানি অপেক্ষা রপ্তানি পরিমাণ যদি কম হয়, আমদানির তুলনায় রপ্তানি যদি কম হয় তাহলেও তাকে বাণিজ্য ঘাটতি বলবে। অর্থাৎ বোঝা যাবে যে আমদানির তুলনায় রপ্তানি যদি কম থাকে, অর্থাৎ যে পরিমাণ পণ্য আমদানি করছো তার চেয়ে যদি রপ্তানি পরিমাণ কমে যায় তাহলে বাণিজ্য ঘাটতি হবে। আর এই উভয়ের ভিতর ব্যবধানটা যত বেশি হবে, বাণিজ্য ঘাটতির পরিমাণও ততই বেশি হবে। সেটাই তোমাদের এখানে বোঝানো হয়েছে। এরপর আছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান। সমাজে যে সমস্ত প্রতিষ্ঠান বা সংস্থা মানব কল্যাণে বা দরিদ্র বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত সে সমস্ত প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহ ও সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করে। সমাজে এটি আগেই বলেছিলাম যে এদের মূল উদ্দেশ্য হলো মানব কল্যাণ বা দরিদ্র বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত থাকে এই অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। এখানে আরো একটি শ্রেণী কাজ নিয়ে এসেছে, তোমার দেখা কয়েকটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম লেখো। এটা মুখে মুখে তোমরা বলতে পারবা যে অব্যবসায়ী প্রতিষ্ঠান কি কি। দেখো এখানে যে সংজ্ঞাটা বলা হয়েছে যে সমাজে যে সমস্ত প্রতিষ্ঠান বা সংস্থা মানব কল্যাণে বা দরিদ্র বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত সে সমস্ত প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহ ও সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করে। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে তোমরা যে প্রতিষ্ঠানে আছো সেটিও একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা যায়। এতিমখানা একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান। এরূপ বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেটি মুখ্য উদ্দেশ্য মুনাফা উপার্জন নয়। এইভাবে দেখবে যে প্রতিষ্ঠানে মুখ্য উদ্দেশ্য মুনাফা উপার্জন নয়, তাদের দ্বারাই কিন্তু অর্থ উপার্জন এই তাদের জন্য যে অর্থ ব্যবস্থাপনা সেটাই অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন ব্যবস্থাপনা বা অর্থ সংস্থান ব্যবস্থাপনা। এখানে আমরা একটি ব্যাংকের ছবি দেখতে পাচ্ছি যে ব্যাংকে কিছু লেনদেন হচ্ছে। তাহলে স্বভাবত বুঝতে পারছো এটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অর্থ বিভিন্ন ভাবে আসে, কিন্তু সেটি কি কি ভাবে আসে? সেটি আসে বিভিন্ন জনগণের কাছ থেকে তাদের সঞ্চিত অর্থ বিভিন্ন সঞ্চয়ের মাধ্যমে ব্যাংক সংরক্ষণ করে এবং তার কিছু অংশ নতুন খাতে বিনিয়োগ করে। এভাবে ব্যাংকিং কার্যক্রম হয়ে থাকে। ব্যাংকিং অধ্যায়গুলো নিয়ে যখন আলোচনা করব তখন এ বিষয়ে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। শিক্ষার্থী, আমরা ক্লাসে প্রায় শেষের দিকে চলে এসেছি, তাই পরিশেষে তোমাদের জন্য একটি বাড়ি কাজ নিয়ে এসেছি। কাজটা লিখে নাও। ব্যবসায়িক অর্থায়ন ও সরকারি অর্থায়নের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই কাজটি তোমরা আগামী দিন করে নিয়ে আসবে। তো প্রিয় শিক্ষার্থী, ক্লাসের শেষের দিকে চলে এসেছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি অনলাইন ক্লাস উপভোগ করার জন্য। এভাবে তোমরা প্রতিনিয়ত ক্লাসগুলো উপভোগ করতে থাকবে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা ক্লাসে উপস্থিত থাকে না তাদেরকেও বলবে যে অনলাইন ক্লাসগুলো তারা যাতে উপভোগ করে।
তাহলে তোমাদের অনেক উপকার হবে আর তোমরা জানাবে যে কোন ক্লাসগুলো বেশি করলে ভালো হয়, সেই অধ্যায়ের উপর আমি বেশি বেশি করে ক্লাস নেব। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং পড়াশোনায় মনোযোগী হও, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।